স্বাগত বন্ধুরা, শ্রুতিতরণ অডিও স্টোরিটেলিং চ্যানেলে আজ আপনারা শুনছেন সুতপা ভট্টাচার্যর লেখা একটি ছোট গল্প অ্যাবর্শন। গল্পটি শুনুন, সঙ্গে থাকুন। টুকটুকিকে স্কুলে দিয়ে এসে বিছানায় গা এলিয়ে দেয় সে, শাড়িটাও পাল্টায় না। এখন ৩-৪ ঘন্টা তার একার দুপুর, সপ্তাহে এই একটা দিনই, অবডের দুপুর। এমনিতে সময়টুকু তার খুব প্রিয়, কিন্তু এই কটা দিন একা থাকাটা সে এড়াতেই চায়। একা থাকলে তো জুটবে এসে রাজ্যের ভাবনা, যা ভাবতে চায় না সেসব ভাবনা। ঘুমোবার চেষ্টা করে, কিন্তু বৃথাই। কটা দিন পার হলো ওষুধ খাবার পর? মোটে 3 দিন। ঘুমহীন চোখ নিয়ে সে উপুর হয়ে শোয় আর তলিয়ে যেতে থাকে ভাবনার অতলে। জীবন নিয়ে কখনো সে কোনো পরিকল্পনা করেনি। খুব স্বাভাবিকভাবে, খুব সহজভাবে নিজের আনন্দ নিজে কুড়িয়ে নিয়ে যাব, এমনিভাবেই তো বাঁচতে ভালো লাগে। কিন্তু ভালো লাগলেও তা হয় কই? যা নও তাই হও, এই যেন সংসারের না লেখা নিয়ম। তাই টানাপোড়েন লেগেই থাকে। তবু ভাবলে একটু অবাক হয় সে এখন। বিয়ে হওয়া, মা হওয়া, এমনি সব মস্ত ব্যাপারগুলো কি স্বাভাবিকভাবেই না ঘটে গিয়েছিল তার জীবনে। একটুও তাকে অবাক হতে হয়নি, অস্থির হয়নি সে। যেন জানাই ছিল এমনিভাবেই সব হবে। কবে থেকে ঠিক? প্রথম চিঠি পাওয়ার দিনটা মনে পড়ে। টাইফয়েড থেকে সবে সেরে উঠেছে, তখনও বিছানা থেকে ওঠা মানা। নিজেকে তার ভরা ভরা লাগছিল, এমন যেন সদ্য মা হয়েছে, যেন আতুর ঘরের বিছানায়। আর আতুর ঘরের সেই বিছানায় সত্যিই যেদিন সে পৌঁছলো, মা হবার ঠিক পরেকার প্রচণ্ড অবসাদ আর নিবিড় শান্তিতে ভরা ঘুম থেকে উঠে দেখেছিল আর একজনকে তাকিয়ে থাকতে। সেই দিনই তো সে জানতে পারল কাকে বলে মিলন, মিলনের পরিপূর্ণতা। অথচ তার পর থেকে যতই তার ভিতরে ভিতরে শিকড় ছড়াতে থাকলো মাতৃত্ব, ততই স্পষ্ট করেই সে বুঝে গিয়েছিল দ্বিতীয়বার মা হতে সে পারবে না। অর্থনীতি, সমাজনীতির শিক্ষা তার কারণ নয়। সে শুধু নিজের পাওনাগণ্ডার কথাই ভেবে দেখেছে। মিলনের পরিপূর্ণতার ওই উপলব্ধি, তা বুঝি দ্বিতীয়বার পাবার? অভিজ্ঞতার পুনরাবৃত্তি তো ঘটে না জীবনে। আশ্চর্য এক স্বর শুনেছিল 2 বার মাত্র। তৃতীয়বার আর যে শোনা যাবে না সে স্বর, তা সে নিশ্চিত জানে। প্রথম সেই "তুমি আমার চিঠি পেয়েছ?" সাধারণ সেই জিজ্ঞাসা। আর শেষ আরেকটি জিজ্ঞাসা হাসপাতালে ঘরে, "মেয়েকে দেখেছ?" শুরু আর শেষ একই সুতোয় গাঁথা। এই শুরুও যদি আরেকবার হবার না হয়, শেষও হবে তাই। রামায়ণ মহাভারতের গল্পগুলোতে একই পুরুষ নারীর একাধিক সন্তান যে প্রায় দেখাই যায় না, সেটা নিছক আপত্তিকর ব্যাপার বলে তার কোনোদিনই মনে হয়নি। ফলে তারপর তাকে দাঁড়াতেই হয়েছিল পরিকল্পনার সামনে, পরিবার পরিকল্পনা। না, আর স্বাভাবিকতা নয়। কোনো একটা উপন্যাসে একবার সে পড়েছিল, রাত্রিবেলার এক উদ্বেল মুহূর্তে স্বামী বলছে স্ত্রীকে, "একটু অপেক্ষা করো, বর্ম পরে আসি।" এরকম অশ্লীল আর কিছু পড়েনি কখনো। এমনি মনে হয়েছিল তার। শ্যামলের অবশ্য অত শত চিন্তা ছিল না। চারপাশের আর 5 জন যেভাবে জীবনযাপন করে সেইভাবেই আমরাও করব, এই নিয়ে এত মাথা ঘামানো কিসের? সুতরাং আনা হয়েছিল সেই বর্ম। ব্যাপারটা ঠিক কী আগে থেকে সে বুঝে উঠতে পারেনি। বুঝতে পেরে ভিতরটা সিঁটিয়ে উঠেছিল। ভেবে দেখো, খুব ভালো লেগে যাওয়ার মুহূর্তে নিজের অজান্তে তুমি ধরতে চাইছো আরেকজনের হাত, আর ধরা দেবার আগে সেই হাত ঢুকে গেল রবারের দস্তানায়। তখন সেই দস্তানা মোড়া হাত ধরতে প্রবৃত্তি হয় তার? উল্টো দিক থেকেই বা ব্যাপারটা কেমন? স্পর্শের যদি প্রয়োজন নেই, তবে আমি কেন? যে কোনো একটা যন্ত্রের প্রয়োজন যান্ত্রিকতার জন্যে, তাহলে আমি কেন? আমি শুধু সুলভ, তাই? সে নিজে কথা মানতে রাজি ছিল না তখনও। তাই স্বামীকে সে পরিষ্কার জানিয়ে দিয়েছিল এর মধ্যে সে নেই। এই ধরনের সব রকম কৃত্রিম আয়োজনই তার অসহ্য লাগে। আসলে তো পরিকল্পনা ব্যাপারটাই অসহ্য।
জাতি কুল বেছে পাঁজি পুঁথি দেখে প্রেম করার মতোই হাস্যকর। কিন্তু কি তবে সে চায়? এবার থেকে ব্রহ্মচর্য? শ্যামলের প্রশ্নে ছিল বিদ্রূপ। ভাবলে এখন হাসিই পায় তার। যেন সে হ্যাঁ বললেই বাধ্য ছেলের মতো মেনে নিত শ্যামল। কিন্তু হ্যাঁ সেও বলেও নি, সেও যে কোনো স্বাভাবিক পথে নয়। শেষ অবধি অবশ্য পছন্দসই পথ একটা মিলেও ছিল। একটা ওষুধ দিয়েছিলেন ডাক্তারবাবু, রোজই খেতে হবে সেটা, যখন যেখানে যেভাবেই থাকুক সে। রোজ একটা ওষুধ খাওয়া সংসারের প্রাত্যহিকতায় স্বচ্ছন্দ হয়ে গিয়েছিল তার জীবনে। কিন্তু গোল বাঁধল সেখানেও। ওষুধ খাওয়া ব্যাপারটা আসলে তো মোটেই স্বাভাবিক নয়। শরীরের মধ্যে একটা কৃত্রিম অবস্থা তৈরি করে নেওয়া, প্রকৃতিকে ধোঁকা দেওয়া, এরকম একটা কাণ্ড বরাবর চালিয়ে যাওয়া যায়ই না। মাঝে মাঝে শরীরকে ফিরিয়ে আনতেই হয় স্বাভাবিকতায়। তাই ডাক্তারবাবুর নির্দেশ মাঝে মাঝে বন্ধ দিতে হবে ওষুধ। সেই সময়টা ডাক্তারবাবু বলে দিয়েছিলেন, অন্য অনেক কিছু তো আছে, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর তার স্বামী, সে বলেছিল তার জন্য ভাব বাড়িবা দরকার কি, অ্যাবর্শন তো এখন লিগাল। অ্যাবর্শন? শিউরে উঠেছিল সে। বলে কি মানুষটা? ইংরেজি শব্দটাতেই অভ্যেস, আর শব্দটাতে তেমন বোঝাও যায় না। কিন্তু বাংলাতে তো হত্যা কথাটা স্পষ্টই। বলো কি, হত্যাতে কোনো দ্বিধা নেই তোমার? আশ্চর্য! ভাবালুতা ছেড়ে একটু বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখতে পারো না? একে যদি হত্যা বলো তবে তো যেই কন্ট্রাসেপটিভ ব্যবহার করে সেই খুনি। সে কেমন কথা? বীজ আর গাছ এক হলো? এইভাবে শুরু হয়েছিল তর্কটার, এবং পৃথিবীর যাবতীয় তর্কের মতো এরও কোনো নিষ্পত্তি হয়নি। দিনের পর দিন যেতে যেতে ক্রমশ সে আবিষ্কার করছিল দাম্পত্যের এই কেন্দ্রভূমিতে তার ভূমিকা একান্তই পরোক্ষ। এক্ষেত্রে তার ইচ্ছা অনিচ্ছার যে কোনোই দাম নেই, এটা ততদিনই গোপন ছিল। নিজের ইচ্ছা এবং অনিচ্ছা দুটোর একটারও অস্তিত্ব যতদিন সে উপলব্ধি করেনি। তাই বুঝি মেয়েরা শিশুকাল থেকে হাওয়ায় হাওয়ায় টেনে নেয় সমর্পণের শিক্ষা। বুদ্ধি নয়, আবেগ নয়, বিবেচনা নয়, শুধুই সমর্পণ, শুধুই মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। অ্যাবর্শন নিয়ে তর্কটার কোনো নিষ্পত্তি হয়নি, তাই মধ্যে মধ্যে প্রয়োজন হতো প্রতিরোধের। প্রাণপণ চেষ্টা করেও হেরে যেতে হতো তাকে। প্রকৃতির আনুকূল্য যেদিকে, সেদিকেই তো জিত। তাই সে ভেবে পায় না রেপ শব্দটি নিয়ে এত হইচই কেন। লিগালাইজড প্রস্টিটিউশন বলা হয়েছে বিয়েকে, লিগালাইজড রেপ বলা যাবে না কেন? অথচ শুনতে হবে আমাকেই নাকি চাই। মরা শরীর আর জ্যান্ত শরীরে তফাৎ বোঝে না, তবু বলতে হবে আমাকেই নাকি চাই। যে কোনো একটা শরীর হলেই নাকি হয় না। কেন যে মানুষ স্পষ্ট কথা স্পষ্টভাবে বলবে না, সে বুঝে পায় না। রাস্তার কুকুর, দেওয়ালের আরশোলা আর বিছানায় মানুষ আসলে যে সবই এক, এই সত্যিটা যতদিন জানতো না, জানার পর এত সব বড় বড় কথাবার্তা তার এমন হাসির মনে হয়। অ্যাবর্শন নিয়ে তর্কটার কোনো নিষ্পত্তি হয়নি, এবং অবশেষে এতদিন পরে তার ভয়টাও হয়তো সত্যি হতে চলেছে। কদিন আগে আশঙ্কার কথা শ্যামলকে জানিয়েছিল, সে কিন্তু শুনেই ভয়ও পায়নি, লজ্জাও না। তার পরিষ্কার চিন্তা, ডাক্তার দেখাও আগে, তুমি যা ভাবছো তা তো নাও হতে পারে, কত কি কারণে ওরকম হয়। আর ওটাই যদি হয়ে থাকে তাহলে বা ভাবনা কিসের? অ্যাবর্শন তো এখন লিগাল। ডাক্তারবাবুর কাছে যেদিন গেল, যাবার সময় ওর বুকটা এমন ধরাস ধরাস করছিল, চায়ের সঙ্গে গলা দিয়ে দুটো বিস্কুটও জন্য নামতে চায় না। অথচ শ্যামলের মুখে চোখে ছিল বেশ একটা খুশি খুশি ভাব। ওর মুখের দিকে তাকাতে শ্যামল বোধহয় ভুলেই গিয়েছে, এই রকম তখন মনে হয়েছিল ওর। ডাক্তার মুখার্জি খুবই অভিজ্ঞ। উঠে বসতে বসতেই ও শুনতে পেয়েছিল পার্টিশনের ওদিকে ডাক্তার মুখার্জির গলা। কনসেপ্ট করেছেন বলেই তো মনে হচ্ছে, উত্তরটা ওই দিয়েছিল তাড়াতাড়ি। তাহলে ডাক্তারবাবু, অ্যাবর্শনের একটা ব্যবস্থা করতে হয়? সে কি কথা? কেন, আপনার তো একটি মেয়ে নয়, একটি ছেলে না হলে হয়? না ডাক্তারবাবু, ছেলের স্বাদ নেই আমার, চাকরি করে খেতে হয় তো, অ্যাবর্শন ছাড়া আমার কোনো উপায় নেই আর। এইভাবেই শেষ অবধি তর্কটার তবে নিষ্পত্তি হলো। হার হলো তার। অ্যাবর্শনের বিধান সে নিজেই দিয়ে এলো। ডাক্তারবাবু অবশ্য একটা ওষুধ খেতে দিয়েছেন, বলেছেন
ওষুধটা খাবার 10 দিনের মধ্যে জানা যাবে। ব্যাপারটা ওই নাকি অন্য কিছু? ও কিন্তু মনে মনে নিশ্চিত হয়ে গেছে, অত বড় অভিজ্ঞ ডাক্তার, তার কি ভুল হতে পারে? রাস্তায় বেরিয়ে পাশাপাশি সেদিন যখন হাঁটছিল দুজনে, কেউ কারোর সঙ্গে একটাও কথা বলেনি। পৃথিবীতে শুধু যেন সেই আছে, আর তার অজাত সন্তান, যাকে হত্যা করা হবে। আশ্চর্য, কোনো অনুভবে তো নয়, শুধুমাত্র ডাক্তারবাবুর কথাতেই একটা অস্তিত্ব যেন স্পষ্ট হয়ে দেখা দিল তার কাছে। দ্বিতীয়বার মা হতে সে চায়নি, কিন্তু ডাক্তারবাবুর কথা মনে পড়ে। একটা ছেলে চাই না আপনার? চায় না, এ কথা কি সে খুব জোর করে বলতে পারে? তার টুকটুকি এখন 5 বছরেরটি, তবু কি তার মনের মধ্যে ইচ্ছে হয়ে আরও কেউ বসে নেই? কখনো কি সে আনমনে ভাবতে বসেনি ছোট্ট ছেলের পক্ষে সুন্দর মানানসই ডাকনাম কি হতে পারে? কি ভালো নাম, বেশ ভালো। কল্পনায় দেখেনি কি কচি মুখ একখানি? টুকটুকিটা বড্ড দুরন্ত হয়েছে, চোখে মুখে কথা, সবার সঙ্গে ভাব করা চাই তার, সবাই ওকে ভালোবাসে। কিন্তু ওর স্বপ্নে ছিল অন্য আরেক রকম ছবি। সেই স্বপ্নটা সত্যি করতে এমনকি আরেকটা মেয়ে পেতেও সাধ হয়েছে কত সময়। মন ব্যাপারটা এমনই গোলমেলে, একেবারে উল্টো দুটো ভাবনা একই সঙ্গে ভাবা যায় দিব্যি। দ্বিতীয়বার মা হতে সে চায় না, অথচ একটি সদ্যজাত শিশুর গায়ের গন্ধ যেন সে পেতে শুরু করেছে। যেন ভারী হয়ে উঠছে বুক, ভরে উঠছে কোল। একথা ঠিক, যা বিনষ্ট হবে তা ভ্রূণ মাত্র, তার কোনো গড়ন নেই। কিন্তু মনে মনে প্রতি মুহূর্তেই যে সে অবয়ব পাচ্ছে, কোথায় তাকে ভরিয়ে দেবে চুমায় চুমায়। কি না হতে হবে ঘাতক। টুকটুকিকে আনতে যাবার সময় হলো। ঘড়ির দিকে চোখ পড়তে ধড়মড়িয়ে উঠে পড়ে সে। শাড়িটা পাল্টিয়ে নেয়। শাড়ি পাল্টাতে পাল্টাতে হঠাৎ মনে পড়ে যায় সেদিনকার রাত্রির কথা। ডাক্তারবাবুর কাছ থেকে ফিরে শাড়ি পাল্টাচ্ছিল। হঠাৎ কী কাজে শ্যামল ঢুকেছিল ঘরে। বেআব্রু অবস্থায় শ্যামলের সামনে হঠাৎ পড়ে গিয়ে রীতিমতো অপ্রস্তুত লেগেছিল তার। এতই দূরের মানুষ শ্যামল। অবসর নিয়ে এতদিনে তর্কটায় শ্যামলকে তো সে জিতিয়েই দিয়েছে। মনে মনে খুব খুশি নিশ্চয় সে। তাহলে আর দূরের মানুষ না ভেবে উপায় কি? পথ চলতে চলতে সে মনে মনে শ্যামলের সঙ্গে ঝগড়া চালিয়েই যায়। তোমরা তো সৃষ্টি করো না, তাই বোঝো না সৃষ্টির যন্ত্রণা। বাবা আর মা শব্দ দুটোর ওজন একই রকম বটে সমাজে, বরং বাবারটা কিছু বেশি। কিন্তু বাবা হওয়া আর মা হওয়া, ব্যাপার দুটো কি আকাশ পাতাল আলাদা। খুব ভালো করে সে জানে। আরেকবার বাবা হতে শ্যামলের কোনোই আপত্তি নেই। অ্যাবর্শনের কথা ওঠায় শুধু ওর কথা ভেবেই। আপত্তি হবার কথাও নয়। একটি শিশুর আবির্ভাব মুছে দিতে জানে সংসারের সব বিবর্ণতা। কলসরা ঝর্ণার মতো সে চারিপাশকে সজীব করে, সবুজ করে। বাবা এই আনন্দধারার দান নেয় 2 হাত পেতে। 10 মাসের বন্দি দশা সে শুধু মার, আর 2 মাসের কচি শিশুকে ঘরে রেখে যে মাকে কাজে ছুটতে হয়, দুধে টনটনে বুক হালকা করতে ঢুকতে হয় বাথরুমে, তার কষ্ট শুধু সেই জানে। টুকটুকিকে বাড়ি এনে তার পোশাক ছাড়াতে ছাড়াতে হঠাৎই তাকে বুকে জড়িয়ে ধরে সে। আকস্মিক আদরে বিপর্যস্ত টুকটুকি অবাক চোখে তাকিয়ে থাকে মায়ের দিকে। জল খাবার খেয়ে টুকটুকি পাশের ফ্ল্যাটে খেলতে চলে যায়। আবার সে একা। কাল রাতের স্বপ্নটা কি করে যেন মনে পড়ে যায় হঠাৎ। হাঁটু ধরে দাঁড়িয়ে আছে বালক গোপাল, কোলে উঠতে চাইছে তার, আর সে নিষ্ঠুর হাতে ঠেলে ফেলে দিচ্ছে। ঘুম ভেঙে গিয়ে আর আসতে চাইছিল না। শ্যামলকে ডাকতে চেয়েছিল, শেষ পর্যন্ত ডাকেনি। শ্যামল কিছুই বুঝবে না, এটা যেন জানাই হয়ে গেছে। ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়েছিল কখন, এমন সময় দরজায় কড়া নাড়া। শ্যামল ফিরল। নিজের কান্না ধোয়া মুখকে কি করে লুকোবে ভাবছিল, কিন্তু শ্যামল তার দিকে তাকায়ও না। প্রয়োজনের কথা ছাড়া বিশেষ কথা টথাও বলে না। রাতে খাবার টেবিলে বাঁচিয়ে দেয় টুকটুকি। তার অবিশ্রাম কথা বলা ওদের না কথা বলাকে ঢেকে রাখে। এমনিভাবে দিন কাটতে থাকে, কিংবা দিন কাটতে চায় না। একদিন সকালে সে ডাক্তারবাবুকে টেলিফোন করে। 7টা দিন চলে গেল, এখনও তো কিছু লক্ষণ নেই। অ্যাবর্শনের জন্য কি ব্যবস্থা করতে হবে? বাচ্চাটা থাকুক না মিসেস সেন। না ডাক্তারবাবু, তা কোনো মতেই সম্ভব নয়। ডাক্তারবাবু অগত্যা কয়েকটি নির্দেশ দিয়ে দেন।
আবার নতুন করে সেই জন্য সংকটের মুখোমুখি হয়। ডাক্তারবাবুর অনুরোধ ভরা গলা থেকে থেকে মনে পড়ে যায়, আর একবার অনুরোধটা রেখে ফেলতেও ইচ্ছে করে খুব। আসলে বোধহয় একটা মানুষের মধ্যে অনেকগুলো করে মানুষ থাকে, এক একজন এক এক রকম। তারা একসঙ্গে মিলেমিশে থাকতে পারলে তো ভালোই, নইলে চুলে চুলে লেগে গেলে যন্ত্রণার আর শেষ থাকে না। তার আরেকটা মনে চুপি চুপি গলার স্বর ক্রমশ জোরালো হয়ে উঠেছে। না হয় এলোই আরেকজন, আরেকটা অন্যরকম অভিজ্ঞতা। টুকটুকিটা যা হিংসে করবে না, আবার খুশিও হবে নিশ্চয়ই। খেলার জিনিস পাবে তো একটা। টুকটুকির আদর কিন্তু সত্যিই একটু কমবে, তা কমাই ভালো। যা বাপ সোহাগী মেয়ে, কিছু বলতে না বলতেই মেয়ের ঠোঁট ফোলে। টুকটুকি দিদি হয়ে কি কি করবে সেই সব ভাবতে ভাবতে হঠাৎ তার নিজের দিদি হবার সময়টা মনে পড়ে গেল। মায়ের একমাত্র সন্তান সে কোনোদিনই ছিল না অবশ্য। 6 ভাই বোনের মধ্যে সে চতুর্থ। টুকরো একটা ছবি সে আজও স্পষ্ট দেখতে পায় যেন। মা বমি করছেন বাথরুমে, বোঝা যাচ্ছে মার খুব কষ্ট। তাই দেখে তারও কষ্ট হচ্ছে খুব। ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে, কি হলো তোমার মা, বমি হচ্ছে কেন? উত্তরে শুনেছিল মায়ের তেতো বিরক্ত ঝংকার, কি আবার হবে, আমার মরণ আসছে, মরণ। মায়ের সত্যি কি হয়েছে জানতে পেরে সে কি অবাকই না হয়েছিল। আরেকটি ভাই বোন আসছে তার, তাই মার এত বিরক্তি কেন? বড় বেশি জ্বালাতন করে তারা, তাই? তবে কি সে নিজে যখন মায়ের শরীরে এসেছিল এমনি বিরক্ত হয়েছিলেন মা, এমনি রাগ করেছিলেন? গমগমে বাড়ির মধ্যে তার একা একা মন খারাপ করে ঘুরে বেড়ানো নজর করেনি কেউ। মাকে সোজাসুজি জিজ্ঞেস করতে সে চেয়েছিল, কিন্তু বলবার উদ্যোগ করতেই অভিমানে বুঝে আসত গলা। এত কাল পরে মনে পড়ল সেই শৈশব দিনের মন খারাপ। কই, আজও তো তা এক তিলও কমেনি, ঝাপসা হয়নি। না, কোনো অযাচিত সন্তানের জন্ম হতে দেবে না সে। আর দ্বিধা নয়, সে প্রস্তুত, অর্থাৎ হত্যায় সে রাজি। অ্যাবর্শন তো এখন লিগ্যাল, যেন আইন দিয়ে তৈরি হয় বিবেক, যেন বৈধ আর ন্যায়সঙ্গত, একই কথা। আসলে বিবেক, ন্যায় এসব ব্যাপারগুলোই ওরা বলে ভাবালুতা। স্বভাবকে কি করে যে ভাবালুতা থেকে মুক্ত করা যায় সেই ভাবতে ভাবতে কাটলো আরও 2 দিন। 10 দিনের দিন সকালে সে বুঝতে পারল ডাক্তারবাবু ভুলই করেছিলেন। শ্যামলকে সে খবরটা দিল, কিন্তু মানুষটা যেন কানে শুনেও চোখ তুলে তাকাতে পারে না। মুখ নিচু করেই বলে, আমি কিন্তু বুঝে নিয়েছি অ্যাবর্শন কোনো পথ নয়। অ্যাবর্শন নিয়ে তর্কটায় তাহলে তারই জিত? পলকের মতো এইরকম মনে হয়েছিল তার। পরক্ষণে বুঝল নিজেকে সে নিজেই হারতে দিয়েছে একবার, তারপরে আর কোনো জিত নেই। গল্প পাঠ এখানেই শেষ হলো।